নমস্কার, আপনাদের আবারও স্বাগত শ্রাবণ দা বং এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম জলদাপাড়া রাইনো কটেজে আমাদের ছিল শেষ দিন। আজকে জলদাপাড়া রাইনো কটেজ এবং জলদাপাড়াকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটি নতুন গন্তব্যের দিকে। আজকে এবং কালকে আমরা থাকবো পারেনে, তাই বেরিয়ে পড়েছি পারেনেরই উদ্দেশ্যে। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। বড় শালকুমার থেকে বেরিয়ে গেলাম, এখন ফালাকাটা হয়ে বীরপাড়া হয়ে দলগাঁও হয়ে আমরা চলে যাবো সোজা লাল জামলা বস্তি। হ্যাঁ, লাল জামলা বস্তি হচ্ছে ভুটান বর্ডার। ওখানে গিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা পুরো চা বাগানের মাঝখান দিয়ে গিয়ে চালসা হয়ে শামসিং হয়ে আমরা চলে যাবো ঝালং ভিউ পয়েন্ট হয়ে। আগের ভিডিওগুলিতে যেমন ইচ্ছেগাঁও বা চটকপুরের ক্ষেত্রে আমি যেমন পুরো রাস্তাটাই আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এক্ষেত্রেও কিন্তু আমার পুরো জার্নিটা আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা খুব সহজেই রাস্তা চিনে পৌঁছে যেতে পারেন পারেনে। এনজেপি থেকে পারেনের দূরত্ব প্রায় 100 কিলোমিটার, সময় লাগে প্রায় 3 ঘন্টা মতো, এবং নিউ মাল জংশন থেকে পারেনের দূরত্ব প্রায় 48 কিলোমিটার। পারেন আসতে হলে কিন্তু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নিউমাল জংশন। আমরা যেহেতু জলদাপাড়া থেকে যাচ্ছি, তাই আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এই যে শালকুমারকে বিদায় জানিয়ে আমরা এবার এগিয়ে চলবো আমাদের গন্তব্যের দিকে। নিউমাল জংশন থেকে পারেনের জন্য গাড়ি ভাড়া প্রায় পড়ে যায় 3500 থেকে 4000 টাকা। শেয়ারেও আসা যায়। শেয়ারে চালসা বা খুনিয়া থেকে জলঢাকার ভাড়া লাগে 200 টাকা। জলঢাকা এসে গাড়ি চেঞ্জ করতে হবে। জলঢাকা থেকে পারেনের জন্য লাগে 50 বা 100 টাকা। এই যে লেখা বীরপাড়া, এখান থেকে 24 কিলোমিটার। আমরা কিন্তু বীরপাড়া একবার দাঁড়াবো চা ব্রেকের জন্য। এই যে এই রাস্তাটা দেখছেন, এখান থেকে কিন্তু ডান দিক দিয়ে চলে যাওয়া যায় হাসিমারা। এই যে আমরা পৌঁছে গেছি বীরপাড়া। দাঁড়িয়ে পড়লাম একটা চায়ের দোকান দেখে, এই শীতের সকালে গরম গরম চায়ে চুমুক দিতে। আমরা কিন্তু সরাসরি পারেন যাচ্ছি না, মাঝে লাল ঝামেলা বস্তি ভুটান বর্ডারে আমরা দাঁড়াবো। এই যে আমরা পৌঁছে গেলাম ডায়না ব্রিজে। নিচ দিয়ে বয়ে গেছে ডায়না নদী, এবং দেখুন নিচে অনেকে পিকনিক করছে। তবে এখন বর্ষাকাল নয় বলে নদী কিন্তু অনেকটা সরু হয়ে বইছে।
আমরা যেহেতু লাল ঝামেলা বস্তি যাব, আগেই বললাম, তাই এবার আমরা ওই সামনের ডান দিকের রাস্তাটায় ঢুকে যাব। আমাদের কাঞ্চনকন্যা রেল লাইন, এটা জঙ্গল পথে যে শিলিগুড়ি থেকে আসে, ওই লাইনটাই। এই জঙ্গলটা পাবে আপনার যখন আসবে, গরুমারা পাবে, চাপড়ামারি পাবে, মহানন্দা পাবে, চিলাপাতা পাবে, জলদাপাড়া পাবে। এই জঙ্গল দিয়ে পেরিয়ে যায় এই ট্রেন। ওটা ভিস্তাডোমটা আসে না? ভিস্তাডোমটাও আসে আলিপুরদুয়ার ব্রিজে। ভিস্তাডোমটা হচ্ছে জংশন, শিলিগুড়ি জংশন টু আলিপুরদুয়ার। ওই খুব সুন্দর ট্রেন। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাম শুরু হলো, গ্রাম ঠিক না, এটা হচ্ছে বাগানের কিছু কোয়ার্টার। টি গার্ডেন যুক্ত রয়েছে, তার সাথে এখানে কিছু কোয়ার্টার আছে, আপনি দোকানপাটও আছে। এই জায়গাটার নাম হচ্ছে ধরণীপুর। চেংমারি গার্ডেনটার নাম হচ্ছে চেংমারি টি এস্টেট, আমাদের ডুয়ার্সের সব থেকে বড় টি গার্ডেন। এই যে এটা হলো চেংমারি টি গার্ডেন। লাল ঝামেলা বস্তিটা হচ্ছে একটা আমাদের ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গের শেষ গ্রাম প্লাস গার্ডেন, সাথে ওপাশটা পুরোটাই ভুটান, নদীটাই হচ্ছে সীমানা। আর ওখানে পিকনিকও করা যায়। আজকেই হয়তো দেখবেন অনেকগুলো পিকনিকের গাড়ি পাওয়া যাবে। ওখান থেকে ভুটানটা খুব কাছে থাকে, ভুটানের ব্যাক সাইড কিন্তু ওটা লাল ঝামেলাটা। হ্যাঁ, এখান থেকে ঝামেলা বস্তি। এই যে এখানে পার্ক, আমরা চলে এলাম তো, চলে এলাম। হ্যাঁ, এই সামনে দেখতে পাচ্ছেন ওই যে বাড়ি ঘরগুলো সব পুরোটাই ভুটান। ওই যে ওপাশে নদীর ওপাশটা, নদীর ওপাশটা ভুটান। এই যে আমরা পৌঁছে গেলাম লাল ঝামেলা বস্তি। এই লাল ঝামেলা বস্তি কিন্তু একটা পিকনিক স্পটও। এই যে দেখুন কতগুলো গাড়ি বাস সব দাঁড়িয়ে রয়েছে, অনেক মানুষ কিন্তু এসছে পিকনিক করতে। খাবারের বেশ কিছু দোকানও কিন্তু রয়েছে এখানে। আমাদের ড্রাইভার দাদা কুরবানদা বলছিলেন ওই যে ওই ব্রিজটি দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ভুটানে, এবং এদিকের পাহাড়, ছোট ছোট বাড়িঘর, গ্রামগুলো, ওগুলোও কিন্তু ভুটানে, এবং নদী এই যে সামনে বয়ে গেছে নদী, এটা কিন্তু অর্ধেক ভুটানে। আর ওই যে বললাম প্রচুর মানুষ এখানে আসে পিকনিক করতে, ওই যে নিচে দেখুন কতজন ওখানে পিকনিক করছে। কুয়াশা রয়েছে, তাই ওই ভুটানের গ্রামগুলো, ভুটানের যে পাহাড়গুলো, ওগুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ওই সব ওই ব্রিজটি, পাহাড়গুলি কিন্তু সবটাই ভুটানের মধ্যে পড়ছে।
ওই যে আপনাদের দেখালাম অনেক মানুষ নিচে নেমেছে পিকনিক করতে। এই যে পিকনিক করতে নামার জন্য এই রাস্তাটা দিয়ে কিন্তু নিচে নামতে হবে। আমি প্রথমেই বললাম এই জায়গাটার নাম লাল ঝামেলা বস্তি। এবার আপনাদের নিশ্চয় মনে হচ্ছে যে এইরকম নাম হওয়ার কারণ কি, তাহলে চলুন জেনে নিই এরকম নাম হওয়ার কারণ কি। बस्ती थिएन यहाँनिर बसोबासो गरे मान्छेहरू होइन। 1969 यहाँको मान्छे पुरा झगडा भएर बस्ती उयो भएको यो खास बस्ती हो। खास बस्ती मेन चाहिँ नाम यसको खास बस्ती। झमेला भएपछि यसको लाल झमेला। जब मान्छे यहाँ बस्यो होइन, लडाइँ भयो, झगडा भयो, काटाकाट भयो, अनि पछाडि पब्लिकहरूलाई अब बस्नु नदिने विचार थियो होइन। अब सबैजना पब्लिक बस्यो यहाँनिर, अनि त्यो पब्लिक बसेर कति साल थियो यो? 2069 सालमा चाहिँ उयो भएको। 1970 मा चाहिँ 1970 मा चाहिँ 1969 मा यो लागु यो बस्यो लाल झमेला बस्ती। ঠিক আছে। এইখানে এই বস্তিটার নাম আগে খাস বস্তি। এই জমিনটা এখানে জমিন খাস, এখানে পাট্টাও হয় নাই আমার এখন তখন। এই জমিন যখন লড়াই ঝগড়া হয়েছে হয়ে বসবাস হয়েছে 1969 থেকে মানুষ বসছে এখানে। এখানে এই সব জমিন আপনার হয়ে গেছে সবারই। তখন থেকে 1969 থেকে হয়েছে এখানে। এই তবে লড়াই ঝগড়া হয়ে তখন লাল ঝামেলা বস্তি নাম রাখা গিয়েছে। এটি হলো একটি কারণ, কিন্তু মনে করা হয় এই নামকরণের পিছনে রয়েছে আরেকটি কারণও। তাহলে চলুন সেটাও জেনে নিই। এই মানুষের নাম লাল সোমরা আর ঝামেলা সোমরা, সেই নামেও হতে পারে না? ওনার নামে এখানে এই বস্তি খুলে গেছে। ও আচ্ছা, আপনার বাড়ি মানে এখানেই? এইখানে। আপনার নাম কি? আমার মঞ্জনা কানু। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে লাল ঝামেলা বস্তি ঘোরা শেষ। এবার আমরা আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য পারেনের উদ্দেশ্যে। এই যে এই চা বাগানটা দেখছেন, এই চা বাগানটার নাম নাগরাকাটা। এই যে এবার আমরা ডান দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটায় যাব। কিছুক্ষণের মধ্যেই পড়বে জলঢাকা ব্রিজ। এই যে আমরা উঠে পড়লাম জলঢাকা ব্রিজে। নিচ দিয়ে বয়ে গেছে জলঢাকা নদী। বাঁ পাশে রয়েছে গরুমারা এবং ডান পাশে চাপড়ামারি। চাপড়ামারি কিন্তু গরুমারারই একটা পার্ট। এই যে সামনে যে ডান দিকের রাস্তাটা দেখছেন, এটা দিয়ে কিন্তু ঝালংবিন্দু যাওয়া যায়, কিন্তু এখন কাজ চলছে বলে ওই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে না, তাই আমরা সোজা যাচ্ছি। এবার আমরা সমতল থেকে পাহাড়ে ওঠা শুরু করলাম। এই যে এটা হলো চালসা রেলগেট। এই চালসা থেকে কিন্তু পারেন যাওয়ার জন্য শেয়ারে গাড়ি পাওয়া যেতে পারে।
ইতিমধ্যেই কিন্তু আমরা পাহাড়ের যে সৌন্দর্য, সেই সুন্দর রাস্তা উপভোগ করতে শুরু করেছি। পাশে যে চা বাগানটি দেখতে পাচ্ছেন, এটা হলো কিলকোট চা বাগান। আর এটা হলো আইভিল চা বাগান। এই চা বাগানটি হলো মেটেলি চা বাগান, এবং ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হলো চালসা চা বাগান। এখান থেকে শামসিং চা বাগানের শুরু। আমরা এবার এই শামসিং চা বাগানের মধ্যে দিয়ে ডান দিকে ঢুকে গেলাম। আমার সাথে গোটা পারেন যাওয়ার যে জার্নিটা, সেটা উপভোগ করতে আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো জার্নিটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম রাস্তার ধারে এই সুন্দর বুদ্ধ মূর্তিটি। পারেন যাওয়ার রাস্তায় বাঁদিকে এই হোমস্টেটি পড়বে। এই হোমস্টেটির নাম হোয়াইট হাউস। এই হোমস্টেটিকে আপনারা একটি ল্যান্ডমার্ক হিসেবে ধরতে পারেন। এই যে এই মোড়টি যে দেখতে পাচ্ছেন, এই মোড়টির নাম হচ্ছে নকশাল। সামনেই চোখে পড়লো এই সুন্দর ব্রিজটি। এই ব্রিজটি কিন্তু ব্রিটিশ আমলের তৈরি। যদিও এই পুরো রাস্তাটিতেই কিন্তু কাজ চলছে, রাস্তা ঠিক হচ্ছে। হঠাৎ চোখে পড়লো রাস্তার ধারে এই গাছগুলি। এই গাছগুলি কিসের বলুন তো? এই গাছগুলি হচ্ছে কফি গাছ। এই যে আমরা পৌঁছে গেলাম ঝালং গাইরিবাস ভিউ পয়েন্টে। ইন্দো ভুটান সীমান্তের কাছে ঝালংবিন্দু যাওয়ার পথে কিন্তু এটি একটি চমৎকার ভিউ পয়েন্ট। জায়গাটির নাম যেহেতু ঝালং, তাই এটাকে কিন্তু ঝালং ভিউ পয়েন্টও বলা হয়। পারেন যাওয়ার পথে যেহেতু এই ভিউ পয়েন্টটি পড়ে,
তাই আমরা দাঁড়িয়ে পড়লাম এই ভিউ পয়েন্টের সৌন্দর্য উপভোগ করার জন্য। নাগরাকাটা রেলওয়ে স্টেশন থেকে এই ভিউ পয়েন্টটির দূরত্ব প্রায় 10 কিলোমিটার। ঝালং ভিউ পয়েন্টের সৌন্দর্য উপভোগ করার পর আমরা আবার এগিয়ে চললাম পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের গন্তব্যের দিকে। এই যে এটি হলো ঝালং রিভার ক্যাম্প। এই জায়গাটির বিশেষত্ব হচ্ছে এখানে দুটি ঝোড়া এসে জলঢাকা নদীতে মিশেছে। বর্ষাকালে এলে কিন্তু এই জায়গাটা দারুণ সুন্দর লাগে। এবার আপনাদের একটা জিনিস দেখাই, এই যে বাঁদিকে দুটি বসার জায়গা দেখলেন, এগুলি কারোর পরিবারে কোনো সদস্য মারা গেলে তাদের উদ্দেশ্যে পথচলতি মানুষদের বসার জন্য তৈরি করা হয়। এগুলিকে বলা হয় চৌতারা। এই যে আমরা পৌঁছে গেলাম ঝালং বাজারে। এখানে কিন্তু আপনাদের এলে 20 টাকার একটি টিকিট কাটতে হবে এবং এই 20 টাকার যে টিকিটটি, এই টিকিটের মূল্য ব্যবহৃত হয় ট্যুরিস্টদের বিভিন্ন বিপদে সাহায্যের জন্য। এই যে এটি হলো জলঢাকা হাই সেকেন্ডারি স্কুল। দুপুর পেরিয়ে প্রায় বিকেল হতে চলল, আমাদের এখনো লাঞ্চ করা হয়নি, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম এই একানা বাঙালি এই হোটেলটিতে। আমরা অর্ডার করলাম ফিশ থালি এবং এরকম কাঁসার থালায় কিন্তু আমাদের পরিবেশন করা হলো। থালিতে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা আর শাক, আলুর তরকারি আর এরকম আলু ছুরি ভাজা। ছিল মাছ আর চাটনি। এবার আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এই লেবুগুলো, এগুলো হচ্ছে আমরা যেরকম পাতি লেবু খাই ভাতের সাথে, সেই রকমই পাহাড়ি লেবু। আমি তো দেখে প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম, তারপর খেয়ে বেশ ভাল লাগলো। একানা বাঙালির খাওয়ার আমার খুব ভাল লাগলো। আমি অবশ্যই সাজেস্ট করব আপনাদের, আপনারা যারা এই রুটে যাচ্ছেন অবশ্যই এখানে দাঁড়িয়ে দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন। আর কোথাও দাঁড়াবো না, এবার ডিরেক্ট যাব হোমস্টেতে। সামনে দেখুন কি সুন্দর ছোট্ট একটি পাহাড়ি ঝোড়া। পারেন একটি অফবিট সৌন্দর্যে পরিপূর্ণ ছোট্ট পাহাড়ি গ্রাম। আমরা পারেনের খুব কাছাকাছি চলে এসেছি। এই যে সোজা রাস্তাটা দেখলেন, ওটা চলে গেল বিন্দু, আর আমরা বাঁদিকে ঢুকে পড়লাম। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, খাম্বুহাং নেচার ইকো ফার্ম স্টে। একদম ঢুকতেই গেটে এই সুন্দর ফুলগুলো দেখে মন একেবারে জুড়িয়ে গেল, এবং দেখতেই পাচ্ছেন ভিতরটা পুরো সবুজে ভরা এবং নানা রকমের ফুল পাতাবাহারের গাছে ভরে রয়েছে। এই যে ডান দিকের ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হলো এই হোমস্টের ডাইনিং স্পেস এবং কিচেন, এবং যে সামনে সবুজ যে কটেজগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে থাকার জায়গা। পারেন ঝালং বাজার থেকে 7 কিলোমিটার উঁচুতে অবস্থিত। এই জায়গাটির নাম হচ্ছে পারেন গাইরিগাঁও। এটি তোদে রোডে অবস্থিত।
যাচ্ছি এবার কটেজে। চলুন আপনাদের কটেজের ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে রুম, কটেজ। এই যে এটা আমাদের রুম, এটাই আমাদের দুদিনে পারেনে থাকার ঠিকানা। একটি ডবল বেড রয়েছে, একটি সিঙ্গেল বেড রয়েছে। আপনাদের একটু উপরটা দেখাই, উপরটা কি সুন্দর দেখুন। দুটি সাইড টেবিল রয়েছে, একটি আলমারিও রয়েছে। এবার আপনাদের একটু বাথরুমটাও দেখিয়ে দিই। বাথরুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এই খাম্বুহাং হোমস্টেতে মোট 5টি কটেজ রয়েছে। এই হোমস্টেটি এতটাই বড় জায়গা জুড়ে বিস্তৃত এবং সবুজে ঘেরা, যেন মনে হচ্ছে কোথাও না গিয়ে এখানেই বসে সময় কাটিয়ে দেওয়া যাবে। কটেজের পাশেই রয়েছে এরকম বসার জায়গা। ওই যে নিচের ওই কটেজটি দেখতে পাচ্ছেন, ওটি হলো এখানকার সবচেয়ে বড় কটেজ। এখানেও কিন্তু আমি পেয়ে গেছি দোলনা। এই সুন্দর সবুজের মাঝে বসে চা খাওয়ার যে অনুভূতি, সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে এবং গোটা হোমস্টের আলোগুলি জ্বলে উঠেছে। কি সুন্দর লাগছে দেখুন। একটা মজাদার জিনিস আপনাদের দেখাই। এই যে এই ঘরে রয়েছে একটা কোলবালিশ, যেটা আমার কাছে খুব আনন্দের বিষয়, কারণ বাঙালির কাছে কোলবালিশ একটা ইমোশন। তো এই কটেজে একটা কোলবালিশও দিয়েছে, থামস আপ। এখানে আপনারা চাইলে বনফায়ারও করতে পারবেন, বারবিকিউ করতে পারবেন। এখানে এটি হলো বারবিকিউর জায়গা। ঠান্ডা বেশ রয়েছে। আমি বাবা মা এখানে বসে বেশ গল্প করছিলাম। সাথে ছিল স্ন্যাক্সে বাঁধাকপির পকোড়া আর চা। প্রথমে ঢুকতেই আপনাদের দেখিয়েছিলাম ডাইনিং স্পেসটা বাইরে থেকে। এবার আপনাদের ভিতরটা একটু দেখিয়ে দিই। এবার আপনাদের আলাপ করাই খাম্বুহাং হোমস্টে দেখাশোনার দায়িত্বে এবং রান্নার দায়িত্বে যে ভাই রয়েছে তার সাথে। आपका नाम क्या है? आपका घर कहाँ पर है? ओके। ভাইয়ের সাথে গল্প করতে করতে রাতের ডিনারের সময় হয়ে গেল। এখানেও কিন্তু কাঁসার থালাতেই পরিবেশন করা হচ্ছে। রাতের ডিনারে মেনুতে ছিল ভাত, রুটি, পাঁপড় ভাজা, আলু ভাজা, কুমড়ো মাখা, পেঁয়াজকলি ভাজা আর চিকেন। এবার আপনাদের একটা জিনিস দেখাই। এটা কি বলুন তো? এটা হচ্ছে এক ধরনের আচার। এটা কুমড়োর বীজকে মিক্সিতে গুঁড়ো করে বিভিন্ন মশলা সহযোগে তৈরি করা হয়। সাথে রয়েছে 2 ধরনের লঙ্কার আচার। আগের লঙ্কার আচারটির তুলনায়
এই লঙ্কার আচারটি কিন্তু ছিল ভীষণ ঝাল। খাওয়া দাওয়া শেষ, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো পারেনের আশেপাশের বেশ কিছু জায়গা। এই পারেন পৌঁছানোর এই জার্নিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে দেওয়া বেল আইকন বাটনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আর পাশে থাকুন।